আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অবনী। আজকে আমরা যে টপিকটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে জীববিজ্ঞানের তৃতীয় অধ্যায় কোষ বিভাজন। এখন কোষ বিভাজনটা আসলে কেন প্রয়োজন? কোষ বিভাজনটা প্রয়োজন হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর দৈহিক বৃদ্ধির জন্য। তাহলে আমরা কি বলতে পারি না যে প্রক্রিয়া একটি কোষ তার সংখ্যা বৃদ্ধি ঘটিয়ে 2টি অথবা 4টি কোষে পরিণত হয় সেটাকেই বলা হয় হচ্ছে কোষ বিভাজন। এখন আমাদের দেহে কোষের সংখ্যা হচ্ছে প্রায় 100 ট্রিলিয়ন, কিন্তু আমরা যখন বহুকোষী জীবে পরিণত হয়েছিলাম, অর্থাৎ জীবনের শুরুতে আমাদের দেহে কোষের সংখ্যা কয়টা ছিল? শুধুমাত্র 8টি ছিল। সেটি কি ছিল? জাইগোট। এই কোষ বিভাজনের ফলেই কিন্তু আমাদের দেহের এভাবে কোষের সংখ্যা বৃদ্ধি পেতে পেতে 100 ট্রিলিয়নে পৌঁছেছে। আমরা বলতেই পারি যে আমাদের দৈহিক বৃদ্ধির জন্যই কি প্রয়োজন? কোষ বিভাজনটা প্রয়োজন। এখন আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যে একটা মাদার সেল যেটা বিভাজিত হয়ে কি হচ্ছে? ডটার সেলে পরিণত হচ্ছে। মাদার সেল মানে হচ্ছে মাতৃকোষ, অর্থাৎ যে কোষটা কি হবে? বিভাজিত হবে। এখানে মাদার সেলটা বিভাজিত হয়ে 2টা অপত্য কোষ, অপত্য মানে হচ্ছে সন্তান, দুইটা অপত্য কোষে পরিণত হচ্ছে, যেটাকে বলা হচ্ছে ডটার সেল। এখন সন্তান তো ছেলে মেয়ে উভয় হতে পারে। ডটার সেল কেন হলো? ডটার সেল হলো কারণ হচ্ছে এই সেলটাই পরবর্তীতে আবার মাদার সেলে পরিণত হয়ে আবার বিভাজিত হবে, এই জন্য মূলত এটাকে বলা হচ্ছে ডটার সেল। এখন আমরা জানবো কয়েকটি কোষ বিভাজনের প্রকার সম্পর্কে। কোষ বিভাজনের প্রথম যে প্রকারটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যামাইটোসিস বা বাইনারি ফিশন। এরপর রয়েছে মাইটোসিস বা ইকুয়েশনাল ডিভিশন। এরপর রয়েছে মিওসিস বা রিডাকশনাল ডিভিশন। এখন আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। অ্যামাইটোসিস কোষ বিভাজনটা আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি একটা কোষ যেটার নিউক্লিয়াস কি হয়েছে? প্রথমে আকারে বড় হয়েছে। নিউক্লিয়াসটি আকারে বড় হয়েছে এবং ভিতরের দিকে কি হয়েছে? ভাঁজের সৃষ্টি হয়েছে। ভিতরের দিকে এভাবে ভাঁজ হতে হতে যখন একেবারে গভীরে চলে যায় তখন কি হয়? এই কোষ ঝিল্লিটা কি করে? স্পর্শ করে সম্পূর্ণ 2টা অপত্য কোষে পরিণত হয়। এখন এই অ্যামাইটোসিস কোষ বিভাজনটা কোথায় কোথায় ঘটে? যত রকমের আদিকোষী বা প্রোক্যারিওটিক জীব রয়েছে, যেমন ব্যাকটেরিয়া, ইস্ট, তারপরে হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, এদের ক্ষেত্রে কি হয়? অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়। এখন অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে কেন? অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে এর কারণ হচ্ছে এখানে কোনো পর্যায়ক্রমিক প্রক্রিয়া ছাড়াই কি হয়? একটি কোষ থেকে সরাসরি 2টি কোষে পরিণত হচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পারি যে মাইটোসিস বা মিওসিসের ক্ষেত্রে কি হয়? অনেকগুলো ধাপ সম্পন্ন করতে করতে কোষ বিভাজিত হয়, কিন্তু অ্যামাইটোসিসের ক্ষেত্রে প্রথমে একটা কোষের নিউক্লিয়াস আকারে বড় হচ্ছে, ভিতরের দিকে ভাঁজ হচ্ছে এবং 2টি অপত্য কোষে পরিণত হয়ে যাচ্ছে। এই জন্যই মূলত অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। তাহলে আমরা এই কোশ্চেনটার অ্যান্সার জেনে নিলাম। এরপরে আমরা জানবো মাইটোসিস সম্পর্কে। মাইটোসিস প্রক্রিয়ায় কি হয়? নিউক্লিয়াসও একবার বিভাজিত হবে এবং ক্রোমোজোমও একবার বিভাজিত হবে, এবং মাতৃকোষের যে ক্রোমোজোমের সংখ্যা, তারপরে গঠন, গুণাগুণ যা কিছু থাকবে সব কিছু কী হবে? অপত্য কোষেও সেম হবে। অর্থাৎ এখানে ক্রোমোজোমের সংখ্যা রক্ষিত হবে, স্বাতন্ত্র্যতা বজায় রাখবে। এটাই হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য। এখন দেখতে পাচ্ছি আমরা একটা কোষ, এটা বিভাজিত হয়ে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হচ্ছে এবং 2টি অপত্য কোষে পরিণত হচ্ছে। এখানে ক্রোমোজোমের সংখ্যা ছিল 2n, এই জায়গায় 2n হচ্ছে, এই জায়গায় 2n হচ্ছে, অর্থাৎ ক্রোমোজোমের সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি যে ক্রোমোজোমের সংখ্যা এখানে কি হচ্ছে? সেম থাকছে। তাহলে এখন মাইটোসিস কোষ বিভাজনটা কোথায় হয়? উদ্ভিদ ও প্রাণীর যত ধরনের দৈহিক কোষ বা সোমাটিক সেল রয়েছে সব কিছুতেই কি হয়? মাইটোসিস কোষ বিভাজনটা সম্পন্ন হয়। এখন মাইটোসিস কোষ বিভাজনকে আমরা দেখেছিলাম যে ইকুয়েশনাল ডিভিশন বলা হয়। কেন ইকুয়েশনাল ডিভিশন বলা হয়? কারণ এখানে হচ্ছে আমরা আগেই জেনেছি যে ক্রোমোজোমের সংখ্যা রক্ষিত হয়, এই জন্যই মূলত মাইটোসিস কোষ বিভাজনটাকে বলা হচ্ছে ইকুয়েশনাল ডিভিশন। এখন আমরা জানবো মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন ধাপ সম্পর্কে। মাইটোসিস কোষ বিভাজনের 2টি ধাপ রয়েছে, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসটা কি? ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। ক্যারি অন শব্দের অর্থ হচ্ছে, আমি বলছিলাম যে নিউক্লিয়াস, আর সাইটো মানে হচ্ছে সাইটোপ্লাজম, আর কাইনেসিস মানে তো বিভাজন। প্রথমে কি হয়? ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন হয় এবং পরবর্তীতে কি হয়? সাইটোপ্লাজমের বা বিভাজন বা সাইটোকাইনেসিস হয়। এটা মনে রাখবা যে নিউক্লিয়াসের বিভাজনটা আগে এবং সাইটোপ্লাজমের বিভাজনটা পরে সংঘটিত হয়। এখন কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় উপাদান। কোষ বিভাজনের জন্য উদ্ভিদ কোষের প্রয়োজনীয় উপাদানটা হচ্ছে মাইক্রোটিবিউলস এবং প্রাণী কোষের প্রয়োজনীয় উপাদানটা হচ্ছে সেন্ট্রিওল।
এখন এরা কি কাজ করে? আমরা জানি আমাদের কোষ বিভাজনের সময় যে মাকু যন্ত্রটা সৃষ্টি হয়, প্রাণী কোষের ক্ষেত্রে এই মাকু যন্ত্রটা কি হয়, সেন্ট্রিওলের যে অনুনালিকাগুলো রয়েছে সেই অনুনালিকা দুটি কি হয়, একত্রিত হয় এবং মাঝখানে একটা প্রশস্ত জায়গা সৃষ্টি হয়, যেটার আকৃতি কি হয়, অনেকটা মাকু আকৃতির হয়। মাকু মানে হচ্ছে মাঝখানের দিকটা প্রশস্ত থাকবে আর দুই পাশ সরু থাকবে, এরকম একটা স্ট্রাকচার। সো এটা হচ্ছে সেন্ট্রিওল থেকেই সৃষ্টি হয়। আর উদ্ভিদ কোষে কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে মাইক্রোটিবিউলস। এখন আমরা জানবো হচ্ছে আচ্ছা, এর আগে একটা কথা বলে নেই যে সেন্ট্রিওল কিন্তু নিউরনে থাকে না। কেন থাকে না? কারণ হচ্ছে নিউরনে কোষ বিভাজন হয় না অ্যাক্টিভ সেন্ট্রিওল না থাকার কারণে। এটা আমি দ্বিতীয় অধ্যায়ে বলেছিলাম যে অ্যাক্টিভ সেন্ট্রিওল না থাকার কারণেই নিউরনে কোষ বিভাজন হয় না। যদি কোষ বিভাজন হতো তাহলে নিউরন যে মেমোরি স্টোর করে রাখে সেটা রাখতে পারতো না, অর্থাৎ আমরা সব কিছু কী হয়ে যেত, ভুলে যেতাম। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে কোষ চক্র বা সেল সাইকেল সম্পর্কে। সেল সাইকেলের দুটি ধাপ রয়েছে, একটা হচ্ছে ইন্টারফেজ আর একটা হচ্ছে সেল ডিভিশন। ইন্টারফেজে লাগে হচ্ছে 90 to 95% টাইম, আর সেল ডিভিশনে লাগে হচ্ছে 5 to 10% টাইম। এখন আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারফেজ বা কোষ বিভাজনের পূর্বে কোষের নিউক্লিয়াস যে প্রস্তুতি নেয় সেটাকেই বলা হয় হচ্ছে ইন্টারফেজ। তাহলে ইন্টারফেস সম্পর্কে জানলাম। তাহলে আমরা দেখতে পারছি যে কোষ বিভাজনের জন্য উদ্ভিদটা কি হবে, অনেক বেশি সময় নেবে, কিন্তু সেল ডিভিশনটা হয়ে যাবে কি অনেক দ্রুত। তাহলে সেল সাইকেলের দুটি ধাপ, এটা মনে রাখবে। এরপরে আমরা জানবো হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের কয়েকটি ধাপ সম্পর্কে। মাইটোসিস কোষ বিভাজনের 5টি ধাপ রয়েছে, সেটা হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রো মানে হচ্ছে আদি, মেটাফেজ মানে হচ্ছে, মেটা মানে হচ্ছে মধ্য, সো মেটাফেজ মানে হচ্ছে মধ্য ধাপের আগের ধাপ, আর মেটাফেজ মানে তো মধ্য। অ্যানা বলতে এই জায়গায় কোনো যেটা বুঝায় সেটা আসলে এটা কোষ বিভাজনের যে ধাপ সেটার সাথে মিলে না। এরপরে টেলো মানে হচ্ছে শেষ। এখন একটা জিনিস জেনে রাখবা যে যখন মাইটোসিস কোষ বিভাজনটা হয় তখন কিন্তু এরকম ধাপে ধাপে হয় না। এটা বোঝার জন্য এরকম ধাপে ধাপে করা হয়েছে, কিন্তু মাইটোসিস কোষ বিভাজনটা একেবারে কন্টিনিউয়াস, এটা এরকম কোনো ধাপে হয় না, বোঝার সুবিধার্থে এরকম ধাপে ধাপে ভাগ করা হয়েছে। এখন আমরা প্রোফেজ ধাপে কি হয়, মেটাফেজ ধাপে কি হয়, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এগুলোতে কি কি কাজ সম্পন্ন হয় সেগুলো সম্পর্কে জানবো। প্রোফেজ ধাপে কি হচ্ছে, নিউক্লিয়াসটা আকারে বড় হবে, এরপরে ক্রোমোজোমের কি হবে, জল বিয়োজন হবে, অর্থাৎ ক্রোমোজোম ডিহাইড্রেটেড হবে। আমরা জানি যে ক্রোমোজোম কিন্তু মাইক্রোস্কোপে সাধারণ অবস্থায় দেখা যায় না, অর্থাৎ কোষ বিভাজনের সময় কিন্তু আবার কোষের বিশ্রামকালে ক্রোমোজোম কিন্তু একই রকম দেখতে থাকে না। কোষের বিশ্রামকালে ক্রোমোজোমটাকে বলা হয় হচ্ছে ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার রেটিকুলাম, কিন্তু কোষ বিভাজনের সময় এটাকে বলা হয় হচ্ছে ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোমকে যদি আমরা মাইক্রোস্কোপের নিচে দেখতে চাই তাহলে সেটাকে অবশ্যই বিভাজনরত কোষ হতে হবে, কারণ এগুলো কি হয়, ডিহাইড্রেটেড হয়ে কি হয়ে যাচ্ছে, খাটো ও মোটা হয়ে যাচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে। এই জন্যই মূলত আমরা মাইক্রোস্কোপের নিচে দেখতে পারি ক্রোমোজোমগুলোকে। এরপর হচ্ছে ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার ব্যতীত প্রত্যেকটা ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে যাবে, অর্থাৎ এই ধরো একটা ক্রোমোজোম, এটা কি হবে, সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে যাবে, এভাবে ঠিক এরকম হবে দেখতে। সো সেন্ট্রোমিয়ার ব্যতীত এটা কি হয়ে গেল, লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে গেল, এবং নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন কি হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। তাহলে এই জায়গায় একটা জিনিস মনে রাখবা যে প্রথমে কি হচ্ছে, ক্রোমাটিন তন্তু, আমি যেটাকে বলেছিলাম যে নিউক্লিয়ার রেটিকুলাম, সো ক্রোমাটিন কি হচ্ছে, ক্রোমোজোমে পরিণত হচ্ছে। ক্রোমোজোমটা আবার কি হচ্ছে, ক্রোমাটিডে পরিণত হচ্ছে। প্রথমে ক্রোমাটিনটা ডিহাইড্রেটেড হওয়ার ফলে ক্রোমোজোমে পরিণত হচ্ছে, ক্রোমোজোমটা আবার লম্বালম্বিভাবে বিভক্ত হওয়ার ফলে কি হচ্ছে, ক্রোমাটিডে পরিণত হচ্ছে। সো এই সংক্ষিপ্ত ইয়েটা যদি মনে রাখো তাহলে এই ধাপটা অনেক সহজ। এরপরে আমরা জানবো হচ্ছে প্রোমেটাফেজ ধাপ সম্পর্কে। প্রোমেটাফেজ ধাপ সম্পর্কে একটা জিনিসই মনে রাখবে, সেটা হচ্ছে যে স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি হবে, তাহলে হচ্ছে দুই মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, যেটা দেখতে পাচ্ছি। স্পিন্ডল যন্ত্রের তো বলেছি যে
মাঝখানের অংশটা প্রশস্ত থাকবে আর উপরের দুইটা অংশ কি থাকবে, সরু থাকবে। এরপরে হচ্ছে স্পিন্ডাল যন্ত্রের প্রত্যেকটা তন্তুকে বলা হয় হচ্ছে স্পিন্ডাল ফাইবার, অর্থাৎ এইগুলোকে কি বলা হচ্ছে, স্পিন্ডাল ফাইবার বলা হচ্ছে। এরপরে হচ্ছে যেসব স্পিন্ডাল যন্ত্রের সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে সেগুলোকে বলা হয় ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু, এটাকে ক্রোমোজোমাল ফাইবারও বলা হয়ে থাকে। তাহলে এই ফাইবারগুলোকে কি বলা হচ্ছে, স্পিন্ডাল ফাইবার, কিন্তু সবগুলোকে কিন্তু ট্রাকশন ফাইবার বলা হচ্ছে না। যেগুলোর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে সেগুলোকে শুধুমাত্র ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু বলা হচ্ছে। এরপরে হচ্ছে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলো কি হতে থাকে, বিষুব অঞ্চলে ভাগ হতে থাকে। এটা সম্পর্কে আমরা এখন জানবো। এখন দেখতে পাচ্ছি মেটাফেজ ধাপের একটা চিত্র। মেটাফেজ ধাপে কি হয়, মেটাকাইনেসিস হয়। মেটাকাইনেসিস মানে হচ্ছে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল অর্থাৎ দুই মেরু থেকে সমান দূরত্বের জায়গায় কি হবে, ভাগ হয়ে যাবে। এরপরে হচ্ছে ক্রোমাটিডগুলো সর্বাধিক খাটো ও মোটা হবে, অর্থাৎ এই ক্রোমাটিডগুলো কি হবে, এই ধাপে সবচেয়ে বেশি খাটো ও মোটা হবে। অনেক সময় উদ্দীপক এমন থাকতে পারে যে যেই ধাপে হচ্ছে ক্রোমাটিডগুলো সবচেয়ে খাটো মোটা হয় সেই ধাপের বর্ণনা দাও, সো এটা মনে রাখবে। এরপরে হচ্ছে প্রত্যেকটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ দুই ভাগে ভাগ হয়ে যায়, এটা আমরা এই ধাপে জানবো। এরপরে জানবো হচ্ছে আমরা অ্যানাফেজ ধাপ বা গতি পর্যায় সম্পর্কে। অ্যানাফেজ ধাপকে গতি পর্যায় কেন বলা হয়, কারণ হচ্ছে এই জায়গায় হচ্ছে ক্রোমাটিডগুলো কি হয়, চলাচল শুরু করে, অর্থাৎ একটা এক মেরুর দিকে যায়, অন্যটা তার বিপরীত মেরুর দিকে যায়, এই জন্য হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে গতি পর্যায়। তাহলে অ্যানাফেজ ধাপে কি হচ্ছে, অপত্য ক্রোমোজোমগুলো দুই মেরুর দিকে অগ্রসর হবে। তারপর হচ্ছে অপত্য ক্রোমোজোমের মেরুমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহুদায় অনুগামী হয়, অর্থাৎ সেন্ট্রোমিয়ারটা কি হবে, সবসময় অগ্রগামী হবে এবং বাহুদায় কি হবে, অনুগামী হবে। ঠিক আছে। এরপরে হচ্ছে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী VLJI এর মতো দেখায়, এটা সম্পর্কে আরেকটু জানবো। এরপরে হচ্ছে অপত্য ক্রোমোজোমগুলো দুই মেরুর কাছাকাছি গেলেই কি হয়, অ্যানাফেজ ধাপের সমাপ্তি ঘটে। এখন VLJI এর মতো যখন দেখায় তখন এগুলোকে বিভিন্ন নামকরণ করা হয়, অর্থাৎ এই VLJI মূলত দেখায় হচ্ছে ক্রোমোজোমের ভেতর সেন্ট্রোমিয়ারগুলো কোথায় অবস্থিত সেটার উপর ভিত্তি করে। যেমন ক্রোমোজোমের মধ্যে সেন্ট্রোমিয়ারটা যদি থাকে মাঝখানে তাহলে সেটাকে বলা হয় হচ্ছে মেটাসেন্ট্রিক। এরপরে ক্রোমোজোমের মধ্যে সেন্ট্রোমিয়ারগুলো থাকে যদি মাঝখানের একটু নিচে, সেটাকে বলা হয় হচ্ছে সাবমেটাসেন্ট্রিক। আর ক্রোমোজোমের মধ্যে সেন্ট্রোমিয়ারটা যখন এইটারও নিচে থাকে তখন সেটাকে বলা হয় হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। আর ক্রোমোজোমের মধ্যে সেন্ট্রোমিয়ারটা যখন একেবারে নিচে থাকে সেটাকে বলা হয় হচ্ছে টেলোসেন্ট্রিক। টেলো মানে হচ্ছে লেজ, মানে সবচেয়ে নিচে থাকবে, পিছন থাকবে। তাহলে VLJI এর মতো কেন দেখায়, এই যে এটা যদি মাঝখানে থাকে তাহলে এই অংশটা কি হয়ে যায়, এই দিকে হয়ে যায় এবং V এর মতো আকার ধারণ করে। এটা যদি L এর মতো থাকে এটা কি হয়ে যায়, এরকম হয়ে যায় এবং L এর মতো আকার ধারণ করে। এটা যদি Z এর মতো হয় তাহলে এটা কি হবে, এটার মতো আকার ধারণ করবে। আর এটা হচ্ছে I এর মতো আকার ধারণ করে, অর্থাৎ এরকম একটা আকার ধারণ করে। তাহলে আমরা অ্যানাফেজ ধাপ সম্পর্কে জানলাম এবং অ্যানাফেজ ধাপকে যে গতি পর্যায় বলা হয় সেটা সম্পর্কেও আমরা জেনে নিলাম। এরপরে হচ্ছে আমরা জানবো হচ্ছে টেলোফেজ ধাপ সম্পর্কে। টেলোফেজ ধাপে কি হয়, ক্রোমোজোমগুলো দুই বিপরীত মেরুতে অবস্থান নেয়, অর্থাৎ ক্রোমোজোমগুলো যখন দুই বিপরীত মেরুতে অবস্থান নেয় তখনই কি দেখেছিলাম আমরা যে অ্যানাফেজ ধাপের সমাপ্তি ঘটে। আর টেলোফেজ ধাপে কি হচ্ছে, দুই বিপরীত মেরুতে অবস্থান নিচ্ছে। এরপরে হচ্ছে ক্রোমোজোমের জল যোজন ঘটে। এরপরে হচ্ছে ক্রোমোজোমগুলো সরু ও লম্বা হয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে। এরপরে হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে। অর্থাৎ আমরা এটাকে বলতে পারি যে এটা সম্পূর্ণ হচ্ছে প্রোফেজ ধাপের বিপরীত। কারণ প্রোফেজ ধাপে আমরা কি দেখেছিলাম যে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াস বিলুপ্ত হয়ে যাচ্ছে, নিউক্লিওলাস। এবং টেলোফেজ ধাপে কি হচ্ছে, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটছে। আবার কি দেখেছিলাম যে প্রোফেজ ধাপে ক্রোমোজোমগুলো কি হচ্ছে, জল বিয়োজন করছে বা ডিহাইড্রেটেড হচ্ছে। এই জায়গায় কি হয়, ক্রোমোজোমগুলো জল যোজন করে বা এদের ডিহাইড্রেশন হয় এবং ক্রোমোজোমগুলো সরু ও লম্বা হয়ে যায়। আর ওই জায়গায় কি হচ্ছে, খাটো, মোটা ও সংকুচিত হয়ে যাচ্ছে এবং অপত্য ক্রোমোজোমগুলো দুই বিপরীত মেরুতে অবস্থানে। আচ্ছা, এখন আমরা জানবো হচ্ছে সাইটোকাইনেসিস সম্পর্কে। সাইটোকাইনেসিস সম্পর্কে হচ্ছে যেটা জানার আগে যেটা সম্পর্কে অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে এই ধাপে বিভিন্ন সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো কি হয়, নতুন কোষে পরিণত হয়। কি বলে, যদি নিউক্লিয়াসের বিভাজনের পর যদি সাইটোপ্লাজমের বিভাজন না হয় তাহলে কিন্তু একটা পূর্ণাঙ্গ কোষ পেতে পারবো না আমরা। অবশ্যই নিউক্লিয়াসের বিভাজনের পর কি হতে হবে, সাইটোপ্লাজমের বিভাজনও হতে হবে, নাহলে একটা পূর্ণাঙ্গ কোষ কখনোই পাওয়া যাবে না। এখন সাইটোপ্লাজমের বিভাজন কিভাবে হয়,
উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, এই মাকু যন্ত্রটা আমরা দেখেছিলাম, অর্থাৎ এটা যদি একটা কোষ হয়, এই মাকু যন্ত্রটা যখন স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় রেখা বরাবর যখন স্পর্শ করে তখন কি হয়, দুটি কোষের আলাদা হয়ে যাওয়ার ঘটনা সংঘটিত হয়। অর্থাৎ বিষুবীয় অঞ্চলে স্পিন্ডল যন্ত্রটা যখন উদ্ভিদের কোষ প্রাচীরটাকে স্পর্শ করবে তখন এই জায়গায় কি হবে, লাইসোজোমের ন্যায় ফ্যাগোজোম এসে এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে বিভিন্ন ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু এসে জমা হবে এবং একটা মেমব্রেন তৈরি করবে যার নাম হচ্ছে প্লাজমা লেমা বা কোষ প্রাচীর। এরপরে হচ্ছে এর মধ্যে সেলুলোজ, তারপরে হেমিসেলুলোজ, বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ জমা হবে এবং এখানে একটা কোষ প্রাচীর সৃষ্টি করবে। অর্থাৎ প্রথমে কি হচ্ছে, প্লাজমা লেমা সৃষ্টি করছে, এরপর এর মধ্যে বিভিন্ন ধরনের পদার্থ আমরা কোষ প্রাচীরের গঠনে দেখেছিলাম যে কি হয়, যে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন এগুলো থাকতো কোষ প্রাচীরের গঠনে। সো এই জায়গায় কি হচ্ছে, এই জায়গায় যখন এই স্পিন্ডল যন্ত্রটা বিষুবীয় অঞ্চল বরাবর ছেদ করছে তখন এই জায়গায় এই জায়গায় লাইসোজোমের ন্যায় ফ্যাগোজোম এসে জমা হচ্ছে এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা বিভিন্ন ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু জমা হচ্ছে এবং একটা কোষ প্রাচীরের সৃষ্টি করছে। প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু এমনটা ঘটে না, এই জন্যই হচ্ছে প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, সেটা সম্পর্কে আমরা জানবো। যে কোষ প্রাচীরটা মনে রাখার একটা ওয়ে হচ্ছে, এটা হচ্ছে একটা, যদি ধরো ফাউন্ডেশন, তাহলে এর উপরে ইটবালি দেওয়া হচ্ছে, তাহলে ইটবালি দেওয়ার ফলে এই জায়গায় একটা প্রাচীরের সৃষ্টি হচ্ছে যেটা কিনা উদ্ভিদকে বিভিন্ন ধরনের আঘাত, তারপর আঘাত থেকে রক্ষা করবে, দৃঢ়তা প্রদান করবে, এগুলি হচ্ছে এই কোষ প্রাচীরের কাজ। আচ্ছা, এরপর প্রাণীর ক্ষেত্রে কি হয়, এই বিষুব অঞ্চলটা যখন স্পর্শ করে কোষ ঝিল্লিতে তখন যেটা হয় হচ্ছে এটা ভিতরের দিকে ভাঁজ খেতে খেতে যায়। এটা বোঝা যাচ্ছে কিনা বুঝতেছি না আমি। এটা যখন এই জায়গায় যায় তখন ভিতরের দিকে ভাঁজ খেতে খেতে যায়, এটা এরকম ভিতরের দিকে ভাঁজ খেতে খেতে যায়, খেতে খেতে এরকম যখন দুইটা মিলিত হয়ে যায় তখন কি হয়, সম্পূর্ণ দুইটা ভিন্ন ভিন্ন কোষে পরিণত হয় এবং এই জায়গায় সাইটোপ্লাজমিক অঙ্গাণুগুলো একেবারে মানে সমানভাবে বিন্যস্ত হয়, ফলে একটা পূর্ণাঙ্গ কোষের সৃষ্টি হয়। তাহলে প্রাণীর ক্ষেত্রে কি হচ্ছে, এইটা দুইটা যখন মিলে যাচ্ছে তখন দুইটা পূর্ণাঙ্গ কোষের সৃষ্টি হচ্ছে, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে বিভিন্ন ধরনের লাইসোজোম, ফ্যাগোজোমের ন্যায় এসে এই জায়গায় কোষ প্রাচীর সৃষ্টি করছে। তাহলে এই জন্যই হচ্ছে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকছে। এরপরে আমরা জানবো হচ্ছে মাইটোসিসের গুরুত্ব সম্পর্কে। মাইটোসিসের অনেক গুরুত্ব রয়েছে, কারণ হচ্ছে মাইটোসিস কি করে, উদ্ভিদ ও প্রাণীর যে দৈহিক বৃদ্ধি ঘটে সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের ফলেই কিন্তু ঘটে। আবার দেখো, মাইটোসিস কোষ বিভাজনে কিন্তু কোষ বিভাজনের ফলে যে ডিপ্লয়েড জীবের জাইগোট থাকে সেটা থেকে ভ্রূণ এবং ভ্রূণ থেকে বহুকোষী জীবের সৃষ্টি হয়। মাইটোসিস কোষ বিভাজনটা যদি না থাকতো তাহলে কিন্তু কখনোই এই ভ্রূণ থেকে যে বহুকোষী জীবের সৃষ্টি এটা হতো না এবং ভ্রূণও গঠিত হতো না। এরপরে হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা রক্ষা। আমরা জানি মাইটোসিস কোষ বিভাজনে কি হয়, জীব প্রজাতির ক্রোমোজোম সংখ্যা কনস্ট্যান্ট রেখে জীব প্রজাতির যে স্বাতন্ত্র্যটা সেটা বজায় রাখে। তাহলে মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের সমতাও রক্ষিত হয়। এরপরে হচ্ছে হিলিং। হিলিং মানে হচ্ছে ক্ষতস্থান পূরণ করা, অর্থাৎ আমাদের যখন বিভিন্ন ধরনের আঘাত লাগে তখন কি হয়, ক্ষতের সৃষ্টি হয়, মাইটোসিস কোষ বিভাজনের ফলে কি হয়, সেই ক্ষতটাও পূরণ হয়ে যায়। এরপরে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন ঠিক মতো না হলে ক্যান্সার হয়, কারণ হচ্ছে আমরা জানি ক্যান্সার হচ্ছে কি অস্বাভাবিক কোষ বিভাজনের ফল, অর্থাৎ কোষ বিভাজন যদি নিয়ন্ত্রণহীন হয়ে যায় তখনই কি হয়, ক্যান্সার হয়, তারপরে হচ্ছে টিউমার হয়, এগুলোর সৃষ্টি হয়। এরপরে বইয়ে একটা কথা লেখা আছে যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের E6 ও E7 নামক দুটি জিন আছে যেটা কোষ বিভাজন নিয়ন্ত্রণকারী প্রোটিন অণুকে স্থানচ্যুত করে দেয়, ফলে কি হয়, কোষ বিভাজনের ভারসাম্যটা নষ্ট হয়ে যায়। তাহলে কোষ বিভাজন না হলে যেহেতু ক্যান্সার হয়, তাহলে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব অনেক বেশি এই জায়গায়। এরপরে হচ্ছে জননাঙ্গ সৃষ্টি। আমরা জানি যে জনন কোষ তৈরি হয় হচ্ছে, জনন মাতৃকোষ সৃষ্টি হয় হচ্ছে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে, এবং জনন মাতৃকোষ যখন মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে জনন কোষে পরিণত হয়, সেই জনন কোষের সংখ্যা বৃদ্ধিটা কিভাবে হয়, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে হয়।
এখন আমরা দুইটা টিউমার সম্পর্কে জানবো। বইতে লেখা আছে যে প্রাণঘাতী টিউমারকে বলা হয় হচ্ছে ক্যান্সার। এই প্রাণঘাতী টিউমারটাই হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার। টিউমার দুই ধরনের হয়, একটা হচ্ছে বিনাইন আর এটা হচ্ছে ম্যালিগন্যান্ট। বিনাইন মানে হচ্ছে নিরীহ টিউমার বা যেটা অত বেশি ক্ষতি করে না, কিন্তু ম্যালিগন্যান্ট টিউমারটা হলে কী হয়, সব জায়গায় ছড়িয়ে যায় সেই টিউমারটা এবং কোষ বিভাজনের ভারসাম্য নষ্ট হওয়ার ফলে কী হয়, অনেক জটিল অবস্থার সৃষ্টি হয়। এই জন্য এটাকে বলা হচ্ছে যে প্রাণঘাতী টিউমার। এরপরে আমরা জানবো হচ্ছে মিওসিস কোষ বিভাজন সম্পর্কে। মিওসিস কোষ বিভাজনটা কোথায় হয়? মিওসিস কোষ বিভাজন হয় হচ্ছে উচ্চ শ্রেণীর জীবের ক্ষেত্রে নিষেকের পূর্বে মাতৃজনন কোষে। মানে হচ্ছে মাতৃজনন কোষে এই মিওসিস কোষ বিভাজনটা হবে এবং নিষেকের পরে জাইগোটে হয়। সেটা কিসের ক্ষেত্রে হয়? নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে হয়। কারণ দেখো, যদি উচ্চ শ্রেণীর জীবে যদি নিষেকের পূর্বে মাতৃজনন কোষে যদি না হতো, তাহলে কিন্তু ক্রোমোজোমের সংখ্যা প্রজাতিতে প্রতি ক্ষেত্রে দ্বিগুণ হারে বৃদ্ধি পেত। এই জন্য হচ্ছে নিষেকের পূর্বে মাতৃজনন কোষে অবশ্যই মিওসিস বিভাজন হবে, না হলে প্রজাতির যে স্বতন্ত্রতা সেটা রক্ষা হবে না। আর হচ্ছে নিম্ন শ্রেণীর জীবে নিষেকের পর জাইগোটে। জাইগোট কি একটা ডিপ্লয়েড সেল? যেহেতু এরা নিম্ন শ্রেণীর জীব, তাহলে এদের কি হবে, সেলটা হ্যাপ্লয়েড হবে। তাহলে জাইগোট যেহেতু ডিপ্লয়েড, তাহলে সেটাকে অবশ্যই হ্যাপ্লয়েডে পরিণত করতে হবে। এই জন্য হচ্ছে নিম্ন শ্রেণীর জীবে জাইগোটে এই মিওসিস বিভাজনটা সম্পন্ন হয়। এরপরে আমরা দেখব হচ্ছে মিওসিস বিভাজনের যে পদ্ধতিটা সেটা সম্পর্কে। মিওসিস বিভাজনটা দুইটা ধাপে সম্পন্ন হয়। একটাকে বলা হচ্ছে মিওসিস 1, আরেকটাকে বলা হচ্ছে মিওসিস 2। এখন তোমাদের অনেকের মধ্যেই হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড সম্পর্কে একটু কনফিউশন থাকে। হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড মানে হচ্ছে, ডিপ্লয়েড মানে হচ্ছে 2 সেট ক্রোমোজোম আর হ্যাপ্লয়েড মানে হচ্ছে 1 সেট ক্রোমোজোম। অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে যখন বাবা থেকে আসা ও মা থেকে আসা, এই ধরো একটা নিউক্লিয়াস, এখানে যদি বাবা থেকে আসা ও মা থেকে আসা দুইটা ক্রোমোজোম জোড়ায় জোড়ায় অবস্থান করে, তখন আমরা সেটাকে বলি হচ্ছে ডিপ্লয়েড। আর ক্রোমোজোমগুলো যদি সিঙ্গেল করে অবস্থান করে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে এই ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েড সম্পর্কে জানলাম। এখন আমরা মিওসিস কোষ বিভাজনের ধাপটা সম্পর্কে জানবো। যে আমরা তো জেনেছিলাম যে মিওসিস কোষ বিভাজনে কি হয়, একটি কোষ বিভাজিত হয়ে 4টি কোষে পরিণত করে এবং এই প্রক্রিয়ায় নিউক্লিয়াস 2বার এবং ক্রোমোজোম 1বার বিভাজিত হবে এবং অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা কি হবে, অপত্য কোষের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা ঠিক অর্ধেক হয়ে যাবে। এখন একটা কোষে যদি একবার মিওসিস বিভাজন হয়ে যায়, তাহলে সেটাতে কিন্তু আর মিওসিস বিভাজন ঘটবে না। যদি পরে ঘটেও, তাহলে সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন ঘটবে। কারণ মিওসিস কোষ বিভাজনে তো হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হয়। সো এই হ্যাপ্লয়েডটা যদি আবার বিভাজন করে, তাহলে তো কিছু হইল না। সো এই জন্য মিওসিস কোষ বিভাজনটা একবারই সম্পন্ন হয়। এখন দেখতে পাচ্ছ যে মিওসিস কোষ বিভাজনের দুইটা ধাপ। এই ধাপটাকে বলা হয় হচ্ছে মিওসিস 1, যেটাকে বলা হচ্ছে হ্রাসমূলক বিভাজন, আর এটাকে বলা হয় হচ্ছে সমীকরণিক বিভাজন। অর্থাৎ এই জায়গায় ক্রোমোজোমের সংখ্যা কি হয়, আবার সমান হয়ে যায়। এটা অনেকটা মাইটোসিসের মতো, অর্থাৎ ক্রোমোজোমের সংখ্যা আর হচ্ছে গঠন গুণাগুণ সবকিছু এই জায়গায় সেম থাকবে। এখন ক্রোমোজোম হচ্ছে আমরা জানি যে জীবের জিনের বংশগতির বৈশিষ্ট্য বহন করে। এখন ক্রোমোজোম যদি পূর্ববর্তী জীবের ক্রোমোজোম সংখ্যার চেয়ে বেশি হয়ে যায়, তাহলে সেটার কোনো অস্তিত্ব থাকবে না। এইটাই হচ্ছে মূলত মিওসিস বিভাজনের মূল কথা, যে অবশ্যই জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত রাখতে হলে সেটাকে অবশ্যই মিওসিস কোষ বিভাজন হতে হবে জনন মাতৃকোষে। এবং এটার কি হবে, এক জায়গায় হ্রাসমূলক বিভাজন হবে, অর্থাৎ ক্রোমোজোমের সংখ্যা কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। এবং আরেক দিকে কি হবে, মাইটোসিস কোষ বিভাজনের মতো ক্রোমোজোম সংখ্যা আবার সমান থাকবে এবং একটি কোষ থেকে কি হবে, 4টি কোষে পরিণত হবে। এখন আমরা এই যে অ্যামাইটোসিস, মাইটোসিস ও মিওসিস সম্পর্কে জানলাম, এগুলো সম্পর্কে আমরা এখন সংক্ষিপ্তভাবে একটু জেনে নিব। যেমন অ্যামাইটোসিসটা কি, আমরা বলেছিলাম এটি সরল বা প্রত্যক্ষ প্রক্রিয়া। এবং মাইটোসিসে কি হয়, নিউক্লিয়াস একবার এবং ক্রোমোজোমও কি হয়, একবার বিভাজিত হয়। এবং কোথায় হয়, প্রাণীর ক্ষেত্রে হয় হচ্ছে দেহকোষে, উদ্ভিদের ক্ষেত্রে হয় হচ্ছে কাণ্ড মূলের অগ্রভাগ, ভ্রূণমূল, বর্ধনশীল পাতা। এখন অনেক সময় একটা বর্ধনশীল পাতার ছবি দিয়ে বা একটা পাতার ছবি দেওয়া থাকতে পারে, একটা কাণ্ড বা মূলের অগ্রভাগের ছবি দেওয়া থাকতে পারে, একটা ভ্রূণমুকুলের ছবি দেওয়া থাকতে পারে, অর্থাৎ একটা ফুলের ছবি দিয়ে এর বিভিন্ন অংশ দেওয়া থাকতে পারে। এখন বলতে পারে যে
এই জায়গায় কোন বিভাজনটা সম্পন্ন হয়, তখন কিন্তু বলে দিতে হবে যে ওই জায়গায় মাইটোসিস কোষ বিভাজন সম্পন্ন হয়। এরপরে এর ফলাফল কি, আমরা জানি কোষ বিভাজনের ফলে উদ্ভিদ ও প্রাণীর দৈহিক বৃদ্ধি ঘটে, তাহলে মাইটোসিস কোষ বিভাজনের ফলেও কি হবে, উদ্ভিদ ও প্রাণীর দৈহিক বৃদ্ধি ঘটবে। এবং মাইটোসিস কোষ বিভাজনকে আমরা দেখেছিলাম যে ইকুয়েশনাল ডিভিশন বলা হয়, অর্থাৎ সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। এবং এক্ষেত্রে কি হয়, অপত্য কোষের যে ক্রোমোজোমের সংখ্যা, গঠন, গুণাগুণ রয়েছে সেটা কি হয়, হুবহু মাতৃকোষের মানে মাতৃকোষের ক্রোমোজোমের যে সংখ্যা, গঠন, গুণাগুণ রয়েছে সেটা হুবহু অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা, গঠন, গুণাগুণের মতোই হয়। এরপরে রয়েছে মিওসিস। মিওসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়, এবং এর ফলে কি হয়, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়, এবং এটাকে কি বলা হয়, হ্রাসমূলক বিভাজনও বলা হয়। তাহলে এই ছিল সংক্ষেপে 3টা কোষ বিভাজনের সামারি। তাহলে এইটা যদি মাথায় রাখতে পারো এবং ওইগুলো যা বললাম ওগুলো ভালোভাবে শিখে নিবে, তাহলে এই চ্যাপ্টারটা বুঝতে অনেক সুবিধা হবে। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।